শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। নীতি সুধার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। তবে শুধু মুদ্রানীতি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তবে যদিও আশ্বাস দিলেন চলতি বছরের মাঝামাঝিতে মূল্যস্ফীতি নেমে আসবে 7%। যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে এই বছর বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না তিনি। মূল্যস্ফীতির চাপ, ডলারের বাজারে অস্থিরতা আর বেসরকারি খাতে কমেছে ঋণ প্রবৃদ্ধি। অর্থনীতির এমন চাপের মধ্যেই 2024-25 অর্থবছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। যদিও গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের ঘোষিত প্রথমে মুদ্রানীতিতে নেই কোনো চমক। উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে গেল কয়েক মাসে নীতি সুধার 3বারে 150 বেসিস পয়েন্ট বাড়িয়ে নেওয়া হয় 10%। অর্থবছরের শেষ মুদ্রানীতিতেও যা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক, যার ফলে জুন মাস শেষে মূল্যস্ফীতি কমে আসতে পারে 7%। প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। ওভারঅল ইনফ্লেশন গত 2 মাসে প্রায় 1.5%-এর মতো কমেছে। অন দ্য আদার সাইড, ডিমান্ড সাইডকে অ্যারেস্ট করার জন্য পলিসি রেট যে 10% আমরা করেছি, এটা অলরেডি পজিটিভ টেরিটরিতে আছে এবং আমরা যদি ঠিকমতো আমাদের বোরো হারভেস্টটা তুলতে পারি, আমাদের ধারণা বাই জুন আমাদের ইনফ্লেশন পয়েন্ট টু পয়েন্ট হারে 7-8%-এর কাছাকাছি নামিয়ে আনতে সক্ষম হব। শিল্প খাতে অস্থিরতা আর উচ্চ সুদহারের কারণে বেসরকারি খাতে ডিসেম্বর শেষে ঋণের প্রবৃদ্ধি নেমে আসে 7.3%। যদিও এবারের মুদ্রানীতিতেও এই খাতের ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 9.80%। গভর্নর জানালেন, রাজনৈতিক অস্থিরতায় কোনো সুখবর নেই বিনিয়োগের জন্য। রাজনৈতিক পরিস্থিতি যেটা নিয়ে আমরা ইন্ডিকেশন করেছি যে সেটা কিন্তু এখনো আনসার্টেন আছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, এটা আমরা বলেছি এবং সেটা ইনভেস্টমেন্টকে অবশ্যই একটা নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। এদিকে দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে আরও তারল্য সহায়তা দেওয়ার কথা জানান গভর্নর, আর ব্যাংক খাতের সংস্কারে আরও 1 বছর সময় চাইলেন তিনি। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা দেখছিলেন গতকাল যেই মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে সেখানে আসলে খুব বেশি নতুন কিছু সেভাবে দেখা যাচ্ছে না, এবং সেখানে আসলে কি কি আছে মুদ্রানীতিতে এবং আসলে মুদ্রানীতি কেমন হলো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ, যিনি বিশিষ্ট অর্থনীতিবিদ। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি জনাব রিয়াজ, আপনাকে রিপোর্টের কথা শুনেছি কিন্তু শাহাদাত ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আপনাকে আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব রিয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব রিয়াজ, আপনি একটু আমার মনে হয় কিছু একটু টেকনিক্যাল সমস্যা হতে পারে। আমরা পরবর্তী সংবাদ থেকে এসে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, জনাব মাসরুর রিয়াজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তবে তাকে আমরা কারিগরি ত্রুটির কারণে তিনি আমাদের শুনতে পাচ্ছেন না। আমরা তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। অন্যান্য সংবাদে যাচ্ছি। ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত সাস্টেনেবল অ্যাপারেল ফোরাম। রাজধানীর রেডিসন থেকে আমরা তার সাথে যুক্ত হব, আমাদের সহকর্মী সেখানে আছেন। তার আগে অন্যান্য সংবাদে যাচ্ছি। গত 2 মাসে 35% বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে দেশে, তবুও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। আমদানিকারকরা বলছেন, রমজান সামনে রেখে আরও 1.5 লাখ টন ভোজ্য তেল আছে বন্দরে, খালাসের অপেক্ষায়। সব মিলে বাজারে ঘাটতি থাকার কথা না। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, এই সংকট কৃত্রিম। কেউ অতিরিক্ত তেল মজুত করে সংকট তৈরি করছে কিনা খতিয়ে দেখতে বাজার মনিটরিং জোরদার করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারে গত কয়েকদিন ধরেই চলছে ভোজ্য তেলের সংকট। অধিকাংশ দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা তেল পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার কোনো কোনো দোকানে অন্য পণ্য কেনার শর্তে দেয়া হচ্ছে বোতলজাত তেল। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী সহ সারা দেশেই প্রায় একই চিত্র। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিলাররা। সয়াবিন তেলের বোতলটা আমরা ইদানিং খুবই সংকট পাচ্ছি না, আর খোলা তেলের ইয়াটাও পাওয়া যাইলেও কিন্তু রেটটা এখন বাড়তি। যেটা আছে আমাদের কাছে এটা হচ্ছে খোলা তেল। খোলা তেল হচ্ছে দাম অতিরিক্ত, ক্রেতা আসতেছে না। আমার দিনে 10 কার্টন লাগলে আমি 2 কার্টন তেল পাচ্ছি, এবং কোম্পানির এখন ডিলারদের সত্য হচ্ছে যে এটা নিলে ওইটাই নিতে হবে, মানে আমার অচালু কিছু মাল সাথে নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করে আমদানির চিত্র তুলে ধরে কয়েকটি তেল সরবরাহকারী কোম্পানি। তাদের তথ্য মতে শুধু জানুয়ারি মাসে বোতলজাত সয়াবিন তেল আমদানি হয়েছে আগের বছরের একই সময়ের চেয়ে 25% বেশি। আর কাস্টমস কর্তৃপক্ষের হিসেবে গত 2 মাসে ভোজ্য তেলের আমদানি বেড়েছে 35%। ইম্পোর্ট প্লাস আন্তর্জাতিক বাজার দরের কারণে বাজারে সরবরাহে ঘাটতি সৃষ্টি হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাইনি। শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যেটা বলেছে যে তারা সাপ্লাই সাইডে কোনো প্রকার বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই সাইডে কোনো সরবরাহের ঘাটতি তারা সৃষ্টি করে না। শুধু তাই নয়, রমজান মাসকে সামনে রেখে প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল চট্টগ্রাম বন্দরে আছে খালাসের অপেক্ষায়। ট্যারিফ কমিশন বলছে স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই। কেউ কেউ অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। সংকট সমাধানে বাজার মনিটরিং জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। উৎপাদন পরবর্তী যে সাপ্লাই চেইন রয়েছে, পাইকারি বাজার, খুচরা বাজার, এই বাজারগুলোতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য এই সংশ্লিষ্ট যতগুলা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট যতগুলা দপ্তর সংস্থা রয়েছে সেই দপ্তর সংস্থাকে যথেষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তারা সেটা খতিয়ে দেখবে, সেই সাথে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হিসেব বলছে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ মেট্রিক টন। বেশি চাহিদা রমজানে সর্বোচ্চ 3 লাখ টন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আবারও সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। 2023-24 অর্থ বছরে কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। বিবিএস বলছে 2023-24 অর্থ বছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে তার 4.22%, যেখানে 22-23 অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল 5.37%। এদিকে একই অর্থ বছরে কমেছে দেশের মানুষের মাথাপিছু আয়। পরিসংখ্যান ব্যুরো বলছে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন $2,738 মার্কিন। এর আগে 22-23 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $2,749 কোটি। দর্শক, আমরা আলোচনায় যাব। আমাদের সাথে বিরতির আগেই আপনারা দেখছিলেন যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। আমরা তার কাছে যাচ্ছি। জন মাসরুর রিয়াজ, আবারও স্বাগত জানাচ্ছি। এখন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দুইটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই খুব ছোট করে। সেটা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে যে গতকাল আসলে মুদ্রানীতি ঘোষণা করা হলো, এবং মুদ্রানীতিতে আসলে আমরা খুব বেশি নতুন কিছু দেখিনি। যেখানে সুদের হার বাড়ানো হয়নি, যেহেতু গত কয়েক মাসে 2-3 বার বাড়ানো হয়েছে। অন্যদিকে আমরা যদি বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি দেখি, সেটি আসলে খুব বেশি যে বাড়ানো হয়েছে তাও না। সব মিলে আসলে মুদ্রানীতি কেমন হলো, আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ। আমি মনে করি যে বর্তমানে অর্থনীতিতে যে ধরনের চ্যালেঞ্জ আছে, বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ে আর ব্যালেন্স অফ পেমেন্টের বা এক্সটার্নাল সেক্টরের যে অবস্থা, সেটার নিরিখে এবং সেইটার যে অবস্থাটা সেটাকে আরো সুসংহত করতে হবে, অবস্থার উন্নতি করার জন্য আমার মনে হয় মুদ্রানীতিটা রাইট অ্যাপ্রোচেই আছে। কারণ আপনারা জানেন ইনফ্লেশন খানিকটা জানুয়ারি মাসে কমে আসলেও এখনো খুব উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। আপনার ওভারঅল ইনফ্লেশন 10-এর খুব কাছাকাছি। তো এইটা আপনার আমরা যতদিন আসলে এটাকে 7% বা তারও নিচে না আনতে পারবো, ততদিন মূল্যস্ফীতির একটা কষ্ট আমাদের অর্থনীতি, আমাদের ভোক্তা, আমাদের ব্যবসা সবাইকে বহন করতে হবে। এবং এটার আরো ওয়াইডার এফেক্ট আছে আমাদের এক্সচেঞ্জ রেটের উপর, রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। তো সেই দিক থেকে আসলে ব্যবসা বাণিজ্যের কিছুটা কষ্ট হবে, এটা সত্য, কিন্তু তারপরেও এই কন্ট্রাকশনারি রক্ষণশীল
মনিটারি পলিসিটা আরো কিছুদিন মেনটেন করাটা জরুরি, এবং সেই অনুযায়ী ইন্টারেস্ট রেট একটা একটা মোটামুটি উচ্চ জায়গায় থাকবে, সেটাও মনে হয় মানে এটা আনঅ্যাভয়েডেবল। তো সেইটা চিন্তা করে মুদ্রানীতিটা আমার মনে হয় সঠিক জায়গাতেই আছে। আমি বরঞ্চ বাংলাদেশ ব্যাংককে এই ব্যাপারে সাধুবাদ দিতে চাই যে অনেকেই আমরা ভয় পাচ্ছিলাম, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছিল যে ইন্টারেস্ট রেটটা আরো, পলিসি রেট বিশেষ করে আরো একটু বাড়ানো হয় না, তো সেটা কিন্তু করা হয় নাই। সেটা আমি মনে করি যে অ্যাটলিস্ট একটা মানে এই ডিফিকাল্ট সিনারিওতে এটা একটা মানে ওয়াইজ কনসিডারেশন, কারণ পলিসি রেট 10% এবং সেটার কারণে মার্কেট ইন্টারেস্ট রেট 14-15% চলে গেছে। আসলে এই হাই ইনফ্লেশনের সময় এটা ব্যবসা বাণিজ্যের খরচ আরো বাড়িয়ে দিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য। কিন্তু এর চেয়ে যদি অলরেডি একটা হাই ইন্টারেস্ট রেট নিয়ে ডিল করছে বাংলাদেশের প্রাইভেট সেক্টর, এই সময় যদি আরো বাড়ানো হতো সেটা বেশ ডিফিকাল্টি ক্রিয়েট করতো। তো অন্তত আর বাড়ায়নি, এটাকে আমি সাধুবাদ জানাই। আর রক্ষণশীল মুদ্রানীতি কন্টিনিউ করতে হবে আরো বেশ কিছুদিন, এটা নিয়েও কোনো সন্দেহ নাই, সেদিক থেকেও এটা ওয়েলকাম স্টেপ। আর প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এখানে এই রক্ষণশীল মুদ্রানীতির সাথে মাথায় রেখে 9.8% একটা টার্গেট করেছে। আমার মনে হয় এটা আরেকটু কম, 9%-এর বাইরের নিচে আনা যেত। এটার কারণটা হলো মানে অবভিয়াসলি স্বাভাবিক সময়ে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা আমরা আরো এর চেয়ে বেশি আশা করি বা করব, কিন্তু এই যখন আমরা হাই ইনফ্লেশনকে কন্টেইন করার চেষ্টা করছি, ডোমেস্টিক ডিমান্ড সাময়িকভাবে আমরা একটু কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, সেই সময় 9.8%টা আমার মনে হয় না রাখলেও হতো। কারণ আপনি যদি দেখেন ডিসেম্বর মাসের শেষে গত মুদ্রানীতির 6 মান্থ পিরিয়ডে এটা 7.8% ছিল। সুতরাং এটা চাইলেও হয়তো এটা 9, 9.8 হবে না। সুতরাং প্রথম থেকেই হয়তো আমরা 8.5 বা 9-এর মধ্যে রাখতে পারতাম, সেটা হলো একটা। আরেকটা হলো জিডিপির গ্রোথ 5.25% প্রজেক্ট করছে। তো আপনারা কালকে এটাও দেখেছেন, বা কালকে বা পরশু FY 23-24 এর গতকাল ফাইনাল জিডিপি ফিগারটা আমরা দেখেছি যে সেটা 4.88%। আর এই বছর প্রথম 6 মাসে এটা কিন্তু আরো কম হওয়ার আশঙ্কা করছে, মানে প্রজেকশন দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, দিয়েছে IMF দিয়েছে। এবং আমরাও জানি যে এই 6 মাসে একটা বড় পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে। ট্রানজিশনের পরে বেশ কিছু অস্থিরতা, ধরেন প্রোটেস্ট, বিক্ষোভ, তাতে কিছু ইন্ডাস্ট্রিয়াল আউটপুটও কমে গেছে, সাপ্লাই চেনে কিছু ডিসরাপশন হয়েছে, বন্যা ছিল সেপ্টেম্বর মাসে, এবং তার সাথে সাথে এনার্জি ডিসরাপশনটা বাড়ছে, যার ফলে সিমেন্ট, স্টিল, সিরামিক্স, টেক্সটাইল এখানে কিন্তু আউটপুট ড্রপ করেছে। তো এইবার কিন্তু ইভেন এই 4.88 এই 6 মাসে থাকবে নাকি সন্দেহ আছে। তো সেই জায়গায় 5.25টা মনে হয় জিডিপি একটু অ্যাম্বিশাস হয়ে গেছে, সেটাকে রিভিশন আর একটু রিভাইজ ডাউন করার সুযোগ ছিল। তবে আরেকটা জায়গায় আমি বাংলাদেশ ব্যাংককে তাদেরকে সাধুবাদ জানাই, তারা রিয়ালিটি মানে তুলে ধরছে এনপিএল এর ক্ষেত্রে, নন পারফর্মিং লোন। আপনারা দেখেছেন কালকে বলা হয়েছে যে এই আগামী 6 মাসে এনপিএল 30% ক্রস করে যেতে পারে। এটাই কিন্তু আমার মনে হয় ট্রু বা ট্রান্সপারেন্ট অ্যানালিসিস অফ ডেট, মানে ব্যাড ডেট, সেইটার দিকে একটা ভালো স্টেপ। কারণ আমাদের সেই 11-12% এটা আসলে ট্রু সিনারিও না, আপনি জানেন। এখানে মানে রিস্কেজুয়ালিং যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করবে এটা আরো বাড়বে। আবার অনেকগুলো প্রপার রিপোর্টিং হয়নি অগাস্ট 5 পর্যন্ত। অগাস্ট 5-এর পরে বিশেষ করে যারা অলিগার্ক বা ব্যাংকে রাজনৈতিকভাবে মদতপুষ্ট ছিল, তাদের অনেক এনপিএল গুলো সঠিক সময়ে সঠিকভাবে রিপোর্টেড হয়নি। এই রিপোর্টিং গুলো এখন হচ্ছে, আমরা সেটাই জানি, এবং সেটা যদি হয় এখানে বাড়বে। প্লাস হলো যখন যদিও ব্যবসায়ীদের থেকে একটা দাবি আছে এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে 90 দিনের ক্লাসিফিকেশন, এইটাকে আরেকটু সময় নিয়ে অ্যাপ্লাই করা হোক। কারণ এই ইকোনমিক ডিফিকাল্টি, পলিটিক্যাল ট্রানজিশন, এই জন্য অনেক জেনুইন ব্যবসা প্রতিষ্ঠানও তাদের সময় মতো পেমেন্টস গুলো রিসেন্টলি দিতে পারেনি। এটা একটা ভ্যালিড সিনারিও। এখন বাংলাদেশ ব্যাংক সেটার ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেয় যে কয়েক মাস আর একটু এক্সটেন্ড করবে, বাট যখনই করুক এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই হবে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। যখনই হবে তখন আমরা দেখবো যে এনপিএল এর নাম্বার কিন্তু আরো বেড়ে গেছে। সুতরাং এটা যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে 30% এক্সিড করবে, এটা আমি সাধুবাদ জানাই বাংলাদেশ ব্যাংককে, যে আপনার এইটা ট্রু পিকচার। কিন্তু জনাব মাসুদ রিয়াজ, এই যে 30% ক্রস করে যাবে সেটিকে আসলে কমিয়ে আনার ক্ষেত্রে পদক্ষেপগুলো কি সেভাবে নেওয়া হচ্ছে?
একটা পদক্ষেপ আছে, সেটা হলো আমরা জানি যে অগাস্টের পরে, অগাস্ট অনওয়ার্ডস গত বছরের নতুন বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব বা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তারা গভর্নেন্স এবং রুলস বেসড ডিসিশন মেকিং এ নজর দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর পার্টিকুলারলি কোনো পার্টিকুলার গোষ্ঠী, রাজনৈতিক মদতপুষ্ট বা অন্যান্য ভাবে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠী, তাদেরকে মাথায় রেখে সেটা লোন অ্যাপ্রুভাল হোক বা মানে অন্য পলিসি ডিসিশন হোক, এটা বন্ধ হয়েছে। সুতরাং প্লাস হচ্ছে ধরেন যে ব্যাংকগুলো লুটপাট বেশি চলেছে, সেই ব্যাংকগুলো লুটপাটকারী কন্ট্রোলিং শেয়ার হোল্ডার বা বোর্ড মেম্বার তাদের কাছ থেকে কিন্তু মুক্ত করা হয়েছে। তো সেইটার আমরা একটা পজিটিভ এফেক্ট আশা করতে পারি। মানে যেটা হয়ে গেছে সেটা কত তাড়াতাড়ি কমবে তার চেয়েও বেশি আমি বলবো যে নতুন করে এনপিএল হওয়া, যেটা লুটপাটের কারণে যে ঐচ্ছিক ডিফল্ট বা ক্রিমিনাল ইন্টেন্টে বা লুটপাটের ইন্টেন্টে ডিফল্ট, সেইটা নতুন করে হয়তো এই গত 6 মাস বা আগামী 6 মাসে এটা হবে না খুব বেশি। সেই জায়গাটা আশাবাদের জায়গা আছে আমাদের। তবে যেটা এনপিএল হয়ে গেছে সেইটাকে আপনি আসলে রিকভারি খুব বেশি হবে এটা আমি আশা করছি না, কারণ এটার একটা বড় টাকা দেশের বাইরে চলে গেছে। এখানে অনেক ভৌতিক লোন ছিল, এক্সিস্ট মানে এটা আসলে প্রপার কোনো ব্যবসায়ী এক্সিস্ট করে না, এদের নামে লোন গেছে। এই লোনগুলা খুব দ্রুত রিকভার করা যাবে বা অ্যাসেট রিকভার করা যাবে আমি এটা আশা করছি না। আর আন্তর্জাতিকভাবে যেগুলা পাচার হয়ে গেছে, সেটা গভর্নর সাহেবও কালকে বলেছে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, 4-5 বছর। এগুলা আন্তর্জাতিক আইন জটিলতায় অনেক কিছু আছে, কিন্তু আমরা যদি নতুন করে আর মানে ব্যাড লোন না হতে দেই, কুঋণ না হতে দেই, সেটাও আমি মনে করবো আমাদের একটা অর্জন। জি, সবশেষ যে প্রশ্ন জানতে চাই যে গতকাল আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ইনফ্লেশন যেটি এখনো 10-11% আছে, সেটিকে জুন নাগাদ তারা আশা করছেন যে হয়তো 7 বা 7.5 এই রেঞ্জে নেমে আসতে পারে। আমরা আসলে গত বছরও দেখেছিলাম, গত গভর্নরের সময়ে তিনিও কিন্তু জুনের সময় একটা টার্গেট নিয়েছিলেন যে জুনের মধ্যে 6% নেমে আসবে, কিন্তু সেটি পরবর্তীতে আমরা আরও বেড়ে যেতে দেখেছি। সেই জায়গাটাতে যদি ছোট করে বলেন যে এই টার্গেটটা কি আসলে অ্যাচিভেবল কিনা? এইটা মানে জুনের মধ্যেই হবে নাকি আমি সেটা আসলে একেবারে মানে মাস নির্দিষ্ট করে বলাটা ডিফিকাল্ট, কারণ অনেক কিছুর উপরেই নির্ভর করবে। তবে মানে এটা এই বছর হয়তো 9.8 9.9 টোটাল আছে, সেটাকে 7-এর আশেপাশে আনা সম্ভব হতে পারে। এবং সেটার জন্য মূলত আমাকে যেই দুটা জায়গায় খেয়াল রাখতে হবে, মানে এখনো কাজ বাকি আছে, আমি সেটা বলছি। একটা হলো আমার সাপ্লাই, মার্কেটের সাপ্লাই ডিসরাপশন আছে, এটা মূলত আছে হলো আমার ইম্পোর্ট কম্প্রেশনের জন্য। আমরা একটা ডিফিকাল্ট ব্যালেন্স অফ পেমেন্ট, রিজার্ভ কারেন্সি ফ্লাকচুয়েশন, প্রাইস ফ্লাকচুয়েশন, সেটার কারণে ইম্পোর্ট কম্প্রেশনে যেতে হয়েছে, যেটা গত 6 মাসে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এটাকে একটু রিল্যাক্স করা হয়েছে, কিন্তু সার্বিকভাবে এখনো করা সম্ভব হয়নি। কারণ রিজার্ভ যদিও পতন রোধ করা গেছে, কিন্তু এটার স্ট্রেংথটা এখনো কিন্তু খুব স্ট্রং জায়গায় নাই, বরঞ্চ বেশ দুর্বল জায়গায় আছে। সুতরাং সেইখানে রিজার্ভে যদি এক্সপোর্ট, রেমিটেন্স, মেবি ডাইরেক্ট বাজেট সাপোর্ট এর মাধ্যমে $কয়েক বিলিয়ন যোগ হয়, তাহলে এটা হয়তো আগামী 3-4 মাসে রেস্ট্রিকশনটা আরো সহজ করা যাবে, ইম্পোর্টের যে বিভিন্ন বিধিনিষেধ আছে। তখন গিয়ে সাপ্লাই যদি আমি নর্মালাইজ করতে পারি, আমার ইনফ্লেশনটা কমতে পারবে। মূল আমি মনে করি এটা হলো করণীয়। আর তার সাথে নতুন করে মানে এক্সিস্টিং যে মার্কেটে ম্যানুপুলেশন আছে বা সাপ্লাই চেইনের বিভিন্ন পয়েন্টে যে প্রাইস ম্যানুপুলেশন আছে, সেইটাকে আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ইনফ্লেশনটা আমার মনে হয় এই বছরে একটা কন্ট্রোলেবল জায়গায় নিয়ে আসা সম্ভব। জি, ডক্টর মাসরুর, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। দর্শক, এবারে আমরা চলে যেতে চাই ঢাকার রেডিসন হোটেলে। সেখানে চলছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত সাস্টেনেবল অ্যাপারেল ফোরামের আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি। We'll work with the top management to establish policies on energy efficiency, water conservation and chemical management, ensuring the alignment with the ZDC and also SBTi. And also another new initiative comes up, that is science-based target for nature or fresh water. So we'll align those policies with that. And these policies will serve as the foundation for the long-term improvements in the factories. We'll also implement the benchmarking and resource efficiency reviews to assess each factory's performance with the global standards.
So by that we'll help the factories to identify the bottlenecks or opportunities for improvement in the area of energy, water and chemical, and we'll try to tailor the solutions for them to optimize the resource use, energy use, then water consumption, reduce the greenhouse gas emission, and also lower the operational cost. The main component of this approach will be the conservation strategies. In the morning, we have heard from our executive chairman of BDF that about quick win. So along with the long-term plan or long-term achievements, we also need some quick wins. So in this regard, during these conservation measures, we will not only establish the short-term plan with the factories, but also we'll support them to devise the long-term for them, and so that they can introduce or implement the cleaner production practices in their factory. And the second, then the next part will be the capacity development, which is very key, and we'll adopt the trainer approach, where we'll equip the mid-level management and workers in the area of energy, water, and also chemical management, and also workers' occupational health and safety. So finally, advisory support and evaluation will play a vital role in this phase. By providing continuous guidance and conducting inline assessments, will ensure that changes implemented in these factories will be effective and aligned with these global standards, and it will maintain the momentum and continue the improving their sustainability performance. So during this whole journey of our project, of our BMI project, the collaboration between the brands and factories will be very essential. And by working together, we can ensure the factories have resources, knowledge, and support. In the morning, we have also heard from our environmental advisor that they are working on putting the price on the water, then also on chemical management practices. দর্শক, আমরা দেখুন ছিলাম হোটেল এডিসনে, সেখানে চলছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের আয়োজনে সাস্টেনেবল অ্যাপারেল ফোরামের আয়োজন। আমরা এই মুহূর্তে যেতে চাই কুমিল্লায়। আপনারা বিরতির আগে দেখছিলেন যে আসলে সারা দেশেই সয়াবিন তেলের একটি সংকট চলছে, এবং সেই সংকটটি কৃত্রিম সংকট বলছে ট্যারিফ কমিশন। কারণ যারা আসলে তেল সরবরাহকারী যেসব বড় বড় প্রতিষ্ঠান, তারা ট্যারিফ কমিশনের সাথে বৈঠক করেছিলেন গত পরশুদিন। সেখানে তারা তাদের যে আমদানির চিত্র এবং সরবরাহের চিত্র দিয়েছে, সেখানে দেখা গেছে যে গত 2 মাসে 35% বেশি তেল আমদানি হয়েছে দেশে। তারপরও কেন এমন সংকট, সেই বিষয়ে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছে ট্যারিফ কমিশন। এ বিষয়ে আমরা এই মুহূর্তে জানতে চাই, আমরা চলে যেতে চাই কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী, কুমিল্লা থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন বোতলজাত। এই মুহূর্তে আপনি কুমিল্লায় আছেন, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে তেলের কেমন সরবরাহ আছে, তেল কি পাওয়া যাচ্ছে কিনা বাজারে? ধন্যবাদ শাহাদাত আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের ন্যায় কুমিল্লাতেও কিন্তু ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রূপসাদা, সয়াবিন তেল এবং ফ্রেশ সহ বড় বড় যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে, আসলে তারা কিন্তু মাল দিচ্ছে না। যারা এসআর রয়েছে তারা কিন্তু এই মাল দিতে গিয়ে বিভিন্ন ধরনের আটা, ময়দা সহ বিভিন্ন ধরনের মাল তাদেরকে দিয়ে দিচ্ছে, যারা চাপিয়ে দিচ্ছে, যারা ব্যবসায়ীরা এটা নিয়ে তারা চালাতে পারছে না। কুমিল্লাতে এই ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আসলে এখানে যারা মুদি দোকানদারেরা রয়েছে, যারা বিজনেস করতেছেন, সেই বিষয়গুলো আসলে তারা খুব হিমশিম খাচ্ছেন, এবং তেলের যে সংকট রয়েছে সেই তেলের সংকট নিয়ে তারা বিপাকে রয়েছেন। তারা যেমনটি বলছিলেন যে সামনে যে রমজানকে কেন্দ্র করে তাদের যে বিজনেস, সেই বিজনেসের গ্রোথ পরিস্থিতি কেমন, সাধারণ মানুষেরা কেমন ভোগান্তির শিকার হবে। আমি যদি একটু একটা ব্যবসায়ীর সাথে একটু কথা বলি যে আসলে এই বাজারের মধ্যে যেভাবে তেলের সংকট পড়ছে, আপনারা কি ধরনের সংকটে ভুগছেন? আসলে আমরা তেল পাচ্ছি না, আর যাও পাচ্ছি আমার চাহিদা দরকার 20 কার্টন, আমাকে দিচ্ছে 2 কার্টন। এই ধরনের 2 কার্টনের সাথে আবার 3 কার্টনের সাথে 1 কার্টন সরিষার তেল দেয়, যেটা কোনো আমরা বেচার রানিং দেয়, এবং আটা দেয়, ময়দা দেয়, সুজি দেয়, প্যাকেটগুলো দেয়, তারপরে চাউল দেয়, এগুলো দেয়। এগুলো কোনো আমাদের রানিং আইটেম না, কিন্তু তেলটা যে পরিমাণ রানিং, এই পরিমাণ পাচ্ছি না। আর আমি এক কোম্পানির তেল দিছি, আজকে তেলের টাকা দিছি 20 দিন হয়েছে, অনেক জন্য আমার তেল আসে না, টাকা দিয়ে দিছি অ্যাডভান্স, কিন্তু তেল পাই না। তেল মানে ঘাটতি থাকার কারণটা কি দেখতেছে? এটা তো আমরাও জানি না আসলে, কিন্তু আমরা পাচ্ছি না। বলতেছে যে তাদের নাই, ডেলিভারি নেই। এই যেখান থেকে তেল আসে ওখানে স্লো ডেলিভারি,
আমি তো বুঝতেছি যে এটা কেন কোনো কারসাজি আছে কিনা কোনো ব্যবসায়ী বা বড় ধরনের ডিলারদেরকে, এটা আপনি কি? এটা আসলে কোম্পানি যারা জানে, আসলে অনেক কোম্পানিতেও তেল নাই, যেমন প্রেসে আমার কোড খোলা আছে, ওরা তেল দেয় না, আমাদের কোডে বন্ধ করে দিচ্ছে একবারে। আর আরেক কোম্পানির কোড দিছি, তেলের টাকা দিয়ে রাখছে, আজকে 20 দিন হয়েছে অন পর্যন্ত তেল পাই না, কিন্তু আমার টাকা নিয়ে তারা ইনভেস্ট তার কাছে চলে গেছে, তা আমার তো ফুজি চলে গেছে, তো ফুজি ওখানে ইনভেস্ট করেছে কিন্তু তেল পাচ্ছি না। আবার তেলের সাথে মনে করেন 10 বস্তা আটা, 10 বস্তা ময়দা এইভাবে দিয়ে যাচ্ছে। 10 বস্তা ময়দা, 10 বস্তা আটা কি তেলের সাথে বেচা সম্ভব? ডেট চলে যায়, তারপর এটি আমার ফালানি যায়। এই সামনে রমজানকে কেন্দ্র করে আপনি কি মনে করছেন যে সাধারণ মানুষ কি এটা নিয়ে ভোগান্তির শিকার হবে? আমার মনে হয় তেলের জন্য সংকট সৃষ্টি হবে, আমরা যে অবস্থা দেখতেছি আর কি। জি ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে ব্যবসায়ীরাও কিন্তু এভাবে কিন্তু এই তেলের সংকটে পড়ছে এবং তারা যে টাকা দিয়ে রাখছে অগ্রিম, তারপরেও কিন্তু সেখানে তারা তেল পাচ্ছে না। সামনে এই রমজানকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষও এই তেলের ভোগান্তির শিকার হবে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেলের সংকট নিয়ে, সয়াবিন তেলের সংকট নিয়ে কথা বলছিলেন, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন কুমিল্লা থেকে সহকর্মী এস.এম. মহিউদ্দিন। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ব্যর্থ হতে চলেছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। উত্তরের বেশিরভাগ সরকারি খাদ্য গুদামে খালি পড়ে আছে। 3 মাসে সংগ্রহ হয়েছে মাত্র 3 লাখ টন, যেখানে লক্ষ্য ছিল 10 লাখ টনের বেশি। খোলা বাজারের চেয়ে কম দামে সরকারকে ধান চাল দিতে নারাজ মিল মালিকরা। খাদ্য সংগ্রহ অভিযান সফল করতে ধানের দাম বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের পরামর্শ কৃষি অর্থনীতিবিদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমন ধানে কানায় কানায় পূর্ণ থাকার কথা ছিল জয়পুরহাটের সরকারি খাদ্য গুদামটি, কেননা গত নভেম্বরের মাঝামাঝি থেকে সারা দেশে চলছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। ফলনও হয়েছে বেশ, অথচ গত 2.5 মাসেও কোনো ধান জমা পড়েনি এই গুদামে। কিন্তু কেন? পাবলিকের কাছে যদি আমি 1300-1500 টাকা পাই, তাহলে আমি সরকারকে 1300 টাকা কিভাবে দেবো? দাম যদি কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাব? ধান দিতে গেলে ঘুষ দিতে হয়, ওখান থেকে ধান ফেরত দেয়, টাকা দিতে দেরি করে, যার জন্য আমাদের আসলে খুবই সমস্যা। শুধু জয়পুরহাট নয়, কুষ্টিয়া, নওগাঁ, বগুড়া, যশোর সহ সারা দেশেই একই চিত্র। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 33 টাকা, আর চালের দাম 47। কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে ধান বিক্রি করতে পাচ্ছেন কৃষক। ফলে সরকারের কাছে ধান বিক্রিতে অনীহা তাদের। গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়লেও এ নিয়ে চালকল মালিকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলের কস্টিং, লেবার কস্টিং সব মিলাই আসলে এইভাবে 47 টাকা করে চাল দিয়ে মিলারদের অনেক লস হয়ে যাচ্ছে। কারণ বাজেট অনুযায়ী যদি দেখা যায়, একটা নিট টাকা একটা প্রফিটের জায়গায় লসের দিকে দাঁড়াবো আমরা। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতি মণ ধানে 200 থেকে 300 টাকা বেশি দাম পাওয়ায় খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষকরা। এতে অনেকটাই বেকায়দায় পড়েছেন তারা। একজন কৃষক এবার যেহেতু 2 থেকে 3 টাকা সে তার জমিতে বসেই পাচ্ছে, সেই ক্ষেত্রে সে গুদামের দিকে তেমন আগ্রহী না। চলতি বছর সারা দেশে 10 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে 15 জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 3 লাখ টনের কিছু বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, অভিযান সফল করতে ধান চালের দাম বৃদ্ধি ও প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। সরকারের ধান উৎপাদন কর্মসূচি এবার সফল হয়নি। খামার প্রান্ত থেকে কৃষকের ধান সংগ্রহ করতে হবে। যখন ধানের দামটা বাড়তে থাকে বাজারে, তখন সরকারকে একটু বেশি দামে কিনতে হবে। চলতি মৌসুমে সারা দেশে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,78,00,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সরকারের ধান চাল সংগ্রহ নিয়ে আরো জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব কুষ্টিয়ার মাহতাবউদ্দিনের কাছে, এরপরে দিনাজপুরের ফখরুল হাসান পলাশের কাছে। জি, আমি জানতে চাইবো আসলে এখন কুষ্টিয়ার আসলে ধান চালের সংগ্রহের পরিস্থিতি কি, মিলাররা কি বলছেন, কৃষকদের সাথে আপনারা কথা বলেছেন কিনা, তারা কি বলছেন, এবং লক্ষ্যমাত্রা সম্পর্কে এবং জানাবেন।
ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু আসলে চালেরটা অনেকটা পূরণ হলো, ধানেরটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে কিন্তু আমরা পূরণ হতে দেখছি না। এবং দিনাজপুর খাদ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী চালে 50,000 মেট্রিক টন চাল কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরকারি গোডাউনে নেওয়ার জন্য। এবং এখানে যদি আমি বলি 80 থেকে 90% কিন্তু ইতিমধ্যে কিন্তু এই 50,000 হেক্টরের বিপরীতে কিন্তু জমা পড়েছে। এবং ধান যদি আপনাকে বলি, কৃষক কিন্তু আসলে ধান যে সরকারি গোডাউনে দিতে কিন্তু তারা কিন্তু একেবারেই অনাভাব প্রকাশ করছে, কারণ ধানের যে দাম সেটি কিন্তু খোলা বাজারেই কিন্তু তারা বেশি পাচ্ছে এবং বাইরেই কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে। 33 টাকা দরে কিন্তু ধান কিন্তু দিতে সরকারি গোডাউনে কিন্তু দিচ্ছেন না। যার বিপরীতে আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে 18,000 মেট্রিক টন ধান কিন্তু সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেখানে কিন্তু মাত্র 1700 অর্থাৎ 1,700 মেট্রিক টন কিন্তু ধান ইতিমধ্যে জমা পড়েছে। আমরা বলতে পারি যে একেবারে 10%, প্রায় 10% কিন্তু ধান ইতিমধ্যে কিন্তু সরকারি গোডাউনে কৃষকরা দিয়েছে। তারা বলছেন যে আসলে আমি কিন্তু সরকারি যে কর্মকর্তা রয়েছেন খাদ্য বিভাগে তার সাথে আমি কথা বলছি, তারা বলছেন যে আসলে ধানের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু প্রতিবারই কিন্তু পূরণ হয় না, এবারও তেমনটাই ঘটবে বলে তারা কিন্তু আমাকে জানিয়েছে। তো তারা বলছেন যে চালের লক্ষ্যমাত্রা শতভাগ হলো, ধানের লক্ষ্যমাত্রা হবে না, কারণ কৃষক যে বাড়তি দাম পাচ্ছে বাজারে সেটি নিয়ে তারা সন্তুষ্ট এবং তারা কিন্তু গোডাউনে চাল দিবে না এমনটাই কিন্তু তারা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল ধান চাল সংগ্রহ নিয়ে সর্বশেষ। জি, আমরা এই মুহূর্তে যাচ্ছি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে আমাদের সহকর্মী রয়েছেন। আপনার কাছ থেকে মাহতাবউদ্দিন লালন, আপনার কাছে জানতে চাই যে কুমিল্লার পরিস্থিতি কি, লক্ষ্যমাত্রা কেমন ছিল এখন এবং এখন পর্যন্ত কতটা সংগ্রহ করা গেছে? ধন্যবাদ। কুষ্টিয়াতে ধান চালের লক্ষ্যমাত্রা যেটি নির্ধারিত ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে চালের লক্ষ্যমাত্রা অনেকটা পূরণ হলেও কিন্তু ধানের যে লক্ষ্যমাত্রা, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কিন্তু আসলে ভেস্তে যাচ্ছে। আমি জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি। জেলা খাদ্য নিয়ন্ত্রক যেটি বলছেন যে আসলে চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি প্রায় 87% কাছাকাছি তারা ইতিমধ্যে কিন্তু সংগ্রহ করে ফেলেছেন। আর ধানের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি 6,700 মেট্রিক টন। এইটার বিপরীতে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন যে মাত্র 47 মেট্রিক টন ধান কিন্তু তারা কুষ্টিয়াতে সংগ্রহ করতে পেরেছেন। এই ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রকের যে বক্তব্য সেটি হচ্ছে যে তারা বলছেন যে খোলা বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু কৃষকরা খাদ্য গুদামে ধান দিতে আগ্রহী নন। যদিও তারা বিভিন্নভাবে কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করেছেন, বিভিন্ন সমাবেশ বা সেমিনার করেছেন, তারপরেও কিন্তু আসলে কৃষকদের আগ্রহ কুষ্টিয়াতে আসলে তৈরি হয়নি খাদ্য গুদামে ধান দেওয়ার ব্যাপারে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন যে চাল সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু আসলে মিলাদদের অনাগ্রহ থাকলেও তারা বিভিন্নভাবে মিলাদদের উদ্বুদ্ধ করে কিন্তু আসলে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পর্যায়ে তারা ইতিমধ্যে পৌঁছেছেন। এবং এ মাসের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যদিও আসলে এটি সময়সীমা রয়েছে ধান চাল সংগ্রহের, এই সময়সীমার মধ্যেই তারা আসলে চাল সংগ্রহের যে আসলে লক্ষ্যমাত্রা সেটি কুষ্টিয়াতে পূরণ হবে বলে তারা এখন পর্যন্ত আশা করছেন। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, কৃষকরা যেটি বলছেন যে যেহেতু ধানের দাম খোলা বাজারে বেশি, যে কারণে তারা আসলে সরকারি খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ প্রকাশ করছেন না। তারা বলছেন যে সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে অনেক ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয় তাদের। তাছাড়া আসলে ব্যাংকে অর্থ পরিশোধ সহ অন্যান্য যেসব জটিলতা রয়েছে সেসব জটিলতার কারণেই তারা কিন্তু আসলে খাদ্য গুদামে ধান দিতে আগ্রহী নন। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার ধান চাল সংগ্রহের সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কুষ্টিয়া এবং দিনাজপুরে, সেখানে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে চলে যাচ্ছে শেয়ার বাজার খবরে।
দর্শক, শেয়ার বাজারের খবর জানতে এই মুহূর্তে যাচ্ছি সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি ঊর্ধ্বমুখী ধারায় এই লেনদেন চলছে এবং আজকে আসলে লেনদেনের বেশ ভালো পরিস্থিতি আমরা বলতে হয়, কারণ গত কয়েকদিনের যেই লেনদেন পরিস্থিতি আমরা দেখেছি সেখানে লেনদেনের পরিমাণ ছিল 200 থেকে 250 কোটি টাকার মতো, তবে আজকে প্রায় 400 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনের পরিস্থিতির সাথে যদি আমরা দেখি আমাদের যে সূচক, সেই সূচকের মধ্যে সবচেয়ে যেটি প্রধান সূচক ডিএসএক্স ইন্ডেক্স কিন্তু 23 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5198 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে 5.5 পয়েন্টের মতো, অবস্থান করছে 1154 পয়েন্টে। ডিএস30 বেড়েছে 3.5 পয়েন্ট, অবস্থান 1915-তে। এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 256টির, কমেছে 81টির এবং অপরিবর্তিত আছে 60টি কোম্পানির শেয়ারের দর। শেয়ার বাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ, রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। আমরা যদি মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122, ইউরো 125 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155 টাকা। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা 50 পয়সা, বিক্রয় 33 টাকা 30 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 35 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনা প্রতি ভরির দাম পড়ছে 1,50,000 টাকা প্রায়। 21 ক্যারেটের দাম 1,43,000। 18 ক্যারেটের দাম পড়ছে 1,22,557 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,09,17 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার প্রতি ভরির দাম 2,578। 21 ক্যারেটের দাম পড়ছে 2,449। 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। 7 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সংযুক্ত আনসার সদস্যরা। মানবেতর জীবনযাপন করছেন সংস্থাটির 5 শতাধিক কর্মী। পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ বলছে, বেতন চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ছবি ও মতিউর মুর্তজার তথ্যে ডেস্ক রিপোর্ট। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ওষুধ সরবরাহ কর্মকর্তা শারীরিক প্রতিবন্ধী সৌরভ কুমারের বেতন বন্ধ জুলাই থেকে। দৈনন্দিন খরচের পাশাপাশি ডায়ালাইসিস করতে ধার দেনা করতে হচ্ছে তার। জানান, চিকিৎসা চালু রাখতে বাধ্য হয়ে টিউশনি শুরু করেছেন। বেতনের সাথে আসলে প্রতিটা মানুষেরই সাংসারিক জীবন বা নিজের বাসায় চলাফেরা এগুলো যেহেতু জরুরি, খুব প্রয়োজনীয় বিষয় এটা। কোনোভাবে আসলে ধার দেনা করে হোক বা যে কোনোভাবে হোক এখন চালিয়ে নিচ্ছি। যে আমার যেহেতু ডায়ালিসিস করা লাগে, সপ্তাহে 3 দিন হেমোডায়ালিসিস নিই আমি, তো সেক্ষেত্রে একটু আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আসলে পরিস্থিতি যত দিন যাচ্ছে তত কঠিন হয়ে উঠছে। বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ও সংযুক্ত আনসার সদস্যরাও। আমি বাপের একটাই ছেলে, আমার উপরেই সংসার ডিপেন্ড করে। অলরেডি আমাদের সংসার খুব নাজেহাল অবস্থা। মায়ের যে ওষুধ কিনে দেবো সে টাকা পয়সা আমাদের কাছে নাই, খালি বললে আজ দেবো বেতন, কাল দেবো, কখন দেবে সরকার সেটা তাও জানি না। পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ বলছে, বেতন চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমরা বরাদ্দ চেয়ে পাঠিয়েছি, কিন্তু এটা মন্ত্রণালয় যেহেতু এটা একদিকে পাশ করে এই জিনিসগুলা, এই যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত, তবে এটা প্রক্রিয়াধীন আছে, এটা খুব বেশি দেরি হবে না আশা করি। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে স্বাস্থ্যকর্মীদের দ্রুত বেতন ভাতা সমস্যা দূর করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাণিজ্য মেলা আভিয়ান্তে 2025। 5 দিন ব্যাপী এই মেলায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বহু প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শুধু বাংলাদেশ থেকে যোগ দেয় 42টি প্রতিষ্ঠান। দেশের রপ্তানি পণ্যের লক্ষ্যমাত্রা অর্জনে মেলা ভূমিকা রাখবে বলছে প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রিদম অফ লাইফ শিরোনামে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে চলছে 5 দিন ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা পণ্য বাণিজ্য মেলা এমবিয়ান্তে 2025।
আয়োজক স্বাগতিক জার্মানির সাথে গোটা বিশ্বের 4000 ক্রেতা বিক্রেতা উদ্যোক্তা প্রস্তুতকারক ডিজাইনার ও প্রদর্শক মেলায় অংশ নেয়। এবার দেশের 42টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। আকিজ গ্রুপের স্টল সহ বিভিন্ন দেশীয় স্টলে বাংলাদেশের মানসম্মত পণ্যের চাহিদা দেখা যায়। মেলায় বাংলাদেশি পণ্যকে বিশ্ব বাজারে ব্র্যান্ডিং এর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ব্যবসায়ীরা। এবার প্রথমবারের মতো আমরা আসছি অ্যাম্বিয়েন্টে জার্মানি ফেয়ারে। এক্সপিরিয়েন্স ভালো, মাশাআল্লাহ রেসপন্সও ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবো এবং বড় পরিসরে আসার চেষ্টা করব। বাংলাদেশের যে ঐতিহ্য বা যে বাংলাদেশের যে কালচারাল যে মোটিভগুলো আছে, যে পুরোনো মোটিভগুলো আছে, সেগুলোকে আসলে আমরা আমাদের এই কাজের মাধ্যমে আমরা কন্টেম্পোরারি ডিজাইনের দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি। থ্যাঙ্কস টু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যান্ড দ্য এমবাসি অফ বাংলাদেশ আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমি অবশ্যই সেকেন্ড টাইম আসবো, থার্ড টাইম আসবো, কারণ এটা আমার জন্য খুব বড় একটা লার্নিং এক্সপিরিয়েন্স। মেলায় বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান। বাংলাদেশের পণ্যের বহুমুখীকরণ আমরা বিশ্বাস করি। আমাদের বাংলাদেশের ব্যবসা এবং অর্থনীতিকে আমরা ডাইভার্সিফাই করতে চাই। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক পণ্য আছে যেটা এই আমাদের যারা ক্রেতা আছেন তাদের লাইফস্টাইলকে কিন্তু রঙিন করতে পারে। সেই আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কোলাবোরেট করছি যে ভবিষ্যতে বাংলাদেশ থেকে হস্তশিল্প এবং সেরামিক্সের বাইরে যাতে আরও পণ্য আসতে পারে সেই বিষয়ে আমরা খেয়াল রাখব। মেলায় অংশ নিয়ে ব্যবসায়ী ও প্রবাসীরা চান পণ্য বহুমুখীকরণেই বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের মূল কৌশল হোক। 7 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।